রাসেল ভাইপার এই সাপটি অনলাইন জগতে খুবই ভাইরাল হয়েছে আর খুবই আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। এতটা ভয়ানকভাবে আতঙ্ক ছড়িয়েছে এই রাসেলস ভাইপার সাপটা। এই সাপটা হঠাৎ করে যদি আপনার সামনে চলে আসে তাহলে তো আপনি অনেক ভয় পেয়ে যাবেন অবশ্যই। তো গত রাতে আমার সঙ্গে কী এমন ঘটনা ঘটলো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এত রাতে আমার ঘরে রাসেলস ভাইপার কিভাবে এলো এবং কি করলাম সাপটার সঙ্গে অবশ্যই ডিটেলস জানতে চেয়েছিলেন অনেকে। আমি তাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এমনিতেই অনেক আতঙ্কর মধ্যে থাকি। যখন থেকে এই রাসেলস ভাইপার নামে সাপটা ভাইরাল হয়েছে তখন থেকেই বিশ্বাস করেন কতটা যে ভয়ে থাকি আর কতটা যে আতঙ্কে থাকি। সব সময় মনে হয় যে কাপড়ের মধ্যে সাপ পেঁচিয়ে আছে, থালাবাটির মধ্যে সাপ পেঁচিয়ে আছে, মানে অন্যরকম একটা ভয় কাজ করে। বাথরুমে গেলে মনে হয় যে কোমর থেকে সাপ বেরোয় আসবে, এতটা ভয় কাজ করে। হঠাৎ করে গতকাল রাত আনুমানিক তখন কয়টা বাজে, 9টা 9:30 বাজে মেবি। তো তখন আমার মেয়েকে আমি ডাইনিং টেবিলের ওইখানে পড়াচ্ছিলাম। আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আরও কিছু লোক ছিল ডাইনিং টেবিলের ওইখানে। তো হঠাৎ করে আমার ভিডিও ক্যামেরার যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা আমি ওভেনের উপর রেখে দিই। ডাইনিং টেবিলের পাশেই ওভেনের উপরে হচ্ছে স্ট্যান্ডটা রেখে দিয়েছিলাম। দুপুরেই কিন্তু আমি কেকের কাজ করেছি, কাজ করে হচ্ছে আমি ওভেনের উপর স্ট্যান্ডটা রেখে দিয়েছি। আর রাখার পরে হঠাৎ করে আমার মেয়ে রাত 9টার দিকে পড়াচ্ছিলাম, তখন বলছে যে আম্মু দেখো ওটা কি সাপ। মানে তাকিয়ে দেখি কি সত্যি একটা সাপ, মানে ওই স্ট্যান্ডটা পেঁচিয়ে পাশে হচ্ছে শোকেজের মধ্যে হচ্ছে সাপটা যাওয়ার চেষ্টা করছে। কি যে ভয়ানক একটা দৃশ্য, ওই দেখে তো একদম চিৎকার করে চেঁচামেচি করে অস্থির হয়ে গিয়েছি। রীতিমতো ভয়ে সবাই হিমশিম খেয়ে যাচ্ছি। আর সাপটা মূলত রাসেলস ভাইপার ছিল এইটাই আমাদের ধারণা ছিল। কারণ হচ্ছে সাপটা কিন্তু বিষধর সাপ ছিল এবং গায়ে হচ্ছে হালকা হলুদ হলুদ জিলজিল করছিল দাগ। তো আমরা যেহেতু দেখার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড হাতে পাখা ছিল, তো পাখা দিয়ে একটা বাড়ি দিয়েছে সাপের গায়ে। তো সাপটা তখন নিচে পড়ে যেয়ে শোকেজের মধ্যে ঢুকে গিয়েছে। তো ভালো করে সাপটা তখন দেখে সারতে পারিনি যে ওটা কী সাপ। তখন হচ্ছে খোঁজাখুঁজি লাগিয়ে দিলাম, সারা বাড়ি তছনছ করে একদম ভালোভাবে খুঁজতেছিলাম যে সাপটা কোথায় গেল। কারণ ওই রাতে ওই সাপটা যদি না মেরে আমরা ওই ঘরে জীবনও ঘুমাতে পারতাম না ভয়ে। ভাগ্যিস সাপটা অনেক খোঁজাখুঁজির পর আমরা খুঁজে পেয়েছিলাম এবং সাপটাকে মারতে পেরেছিলাম। তবে একটা বিষয় আমার খুবই খারাপ লাগলো, এই যে সাপের জন্য অনেকেই অনেক নাম্বার দিয়েছিল আমাকে, যাদের দ্বারা আমি এই সাপটার থেকে রক্ষা পেতে পারি, যাদের দ্বারা এই সাপটা তারা ধরে নিয়ে যেতে পারে, এই ধরনের নাম্বার আমাকে অনেকে দিয়েছিল। বাট একটা নাম্বারেও কল রিসিভ করেনি। আবার এই যে বন বিভাগের যারা আছে, মানে বিষধর সাপ যদি দেখতে পায় তাদেরকে কল দিলেই নাকি তারা আসবে, দ্রুত এসে সাপটাকে উদ্ধার করে মানুষকে বাঁচিয়ে দিবে। তো তাদেরকেও ফোন দিয়ে আমরা কাউকে পাইনি। এতটা বিপজ্জনকের মধ্যে কাটিয়েছি গতকালকে রাতে। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগলো যে ফরিদপুরের মধ্যে শহরে একদম মেন টাউনে আমরা থাকি, অথচ এমন একটা ঘটনায় ইমার্জেন্সিতে কল করেও কাউকে পেলাম না। খুবই খারাপ লাগলো, কারণ বাসায় কিন্তু সবসময় ছেলে মানুষ থাকেও না। এই ধরনের গুরুতর বিপজ্জনক যখন ঘটতে যায় তখন কিন্তু কেউ এসে উদ্ধারও করতে পারে না, সবসময় কিন্তু মানুষ রেডি থাকে না। আর সাপ এমন একটা জিনিস যেটা দেখলে অটোমেটিকলি মানুষের ভয় কাজ করে ভিতরে, কি দিয়ে কি করবে এইটাই ভেবে পাওয়া যায় না, এতটা আতঙ্কে থাকে মানুষ। তো এরপরে কি হলো, যাই হোক সাপটাকে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে মারা হয়েছিল। তো মারার পরে দেখলাম ওইটা রাসেলস ভাইপার না, ওইটা হচ্ছে বিষধর গোখরা সাপও কিন্তু খুবই ভয়ানক, রাসেলস ভাইপারের মতোই ভয়ানক একটা সাপ গোখরা। তো গোখরা সাপও কিন্তু কামড় দিলে মানুষের খুবই ভয়ানক একটা অবস্থা হয়ে যায় যদি সময় মতো চিকিৎসা না দেওয়া হয়। তো আল্লাহর অশেষ রহমত এবং দয়ায় আমরা গতকালকে রাতে বেঁচে গিয়েছি সাপের হাত থেকে। এই যে সাপটা যে মারলাম, না মারলে কিন্তু সারা রাত ওই রুমে ঘুমই হতো না। তো যাই হোক সাপটাকে মারার পরে ঘর বাড়ি সমস্ত কিছু যেখানে যা ছিল সব আরও বেশি পরিষ্কার করেছি। এমনিতেই ঘর অনেক পরিষ্কার করে রাখি, আমি কখনোই নোংরা করে রাখি না, সব কিছু একদম A to Z ক্লিন করে রাখি। বাট
বিপদ আসার কথা আসছে, এটা তো আর বলে কয়ে আসবে না। বিপদ হুট করে আসতে পারে, আপনি পরিষ্কার জায়গায়ও একটা সাপ চলে আসতে পারে, এইটাই বাস্তবতা। তো যাই হোক, আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন এবং সাবধানে থাকবেন। আশেপাশে যত ময়লা আবর্জনা, ঘরে যত গাছগাছালি রেখেছেন ইনডোর প্ল্যান্টগুলো, সেগুলো ভালো করে পরিষ্কার করে রাখবেন, কারণ কখন বিপদ আসে এটা কিন্তু বলা যাবে না, হুটহাট করেই বিপদ চলে আসতে পারে। আর গতকালকে যে সাপটা মারা হয়েছে ভালোই বড় আছে, বাট সাপের বাচ্চা ছিল ওইটা কিন্তু একদম বড় সাপ ছিল না। আল্লাহর রহমতে যে এত বড় একটা বিপদ থেকে বেঁচে গিয়েছি, তার জন্য অনেক লাখো কোটি শুকরিয়া। সবাইকে সতর্ক করার জন্য আজকে আমার এই ভিডিও। মূলত সবসময় প্রার্থনা করি যাতে এই বিপদ থেকে আল্লাহর বান্দাদের সবসময় হেফাজত করুক, এই চিন্তাই সবসময় করি যে এই রাসেলস ভাইপার সাপটা থেকে সবাইকে রক্ষা করুক। তো আজকে যে কেকটা ডেকোরেশন করলাম এটা হচ্ছে 3 পাউন্ডের মধ্যে একটা চকলেট কেক ছিল, আর ডিজাইনটা নিজের ইচ্ছা মতোই করেছিলাম, খুবই ইউনিক একটা ডিজাইন করেছিলাম। কেকটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আজকের কেকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। এই ধরনের সিম্পল ডেকোরেশন কিন্তু আপনারা খুবই ইজিভাবে করতে পারেন। পুরো ভিডিওটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এই ডেকোরেশনটা করলাম। এই সিম্পল ডেকোরেশনটা করতে শুধু একটা রোজ নজেল লাগবে, রোজ নজেল দিয়েই হচ্ছে কাঠগোলাপগুলো তৈরি করেছি। খুবই সুন্দর ছিল এই কাঠগোলাপগুলো। এই ধরনের কেক আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন করেছিলাম। নিজের ইচ্ছা মতো ডিজাইন করলে অনেক ইউনিক ইউনিক ডিজাইন করতে পারি মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে দেখা যায় ইউনিক ডিজাইনগুলো খুঁজেই পাওয়া যায় না। তো এখানে আমি চকলেট গানাশ দিয়ে হচ্ছে ফুলগুলোর পাতা দিয়ে দিচ্ছিলাম। চকলেট গানাশ দিয়ে ফুলগুলোর পাতা দেওয়ার জন্য খুবই সুন্দর লাগছিল, কারণ সম্পূর্ণ কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছিল। ইয়েলো কালারের রেনু ইউজ করেছিলাম ফুলের মধ্যে, আরও আকর্ষণীয় লাগছিল। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে, এবং গরমের মধ্যেও কিন্তু এতটা স্টিপ একটা ক্রিম দিয়ে কাজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।